আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম, সিনিয়র প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা অধ্যায়ের প্রাস এই অংশ সম্পর্কে। আমরা গতিবিদ্যা অধ্যায়ে প্রাসের এই অংশে প্রথমেই প্রাসের সংজ্ঞায় আসছি, যে প্রাস হলো এমন একটি বস্তু যে বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয় এবং বাধাহীন পথে যেটি চলে। অর্থাৎ সংজ্ঞায় আমরা যখন বলি যে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রাস, যা বাধাহীন পথে চলে বলে আমরা কল্পনা করে নিই। ঠিক এরকম একটি বস্তু যদি আমরা একে অর্থাৎ এই যে অনুভূমিক যে অক্ষটি আছে, এটাকে যদি আমরা অনুভূমিক অক্ষ বোর্ডের যে নিচের অংশটি আছে সেই অংশটিকে আমরা এই যে এইভাবের যে অংশটি আছে এটিকে আমরা অনুভূমিক অক্ষ হিসেবে কল্পনা করি। এটাকে যদি উলম্ব অক্ষ হিসেবে কল্পনা করি, এই অংশটা যদি মূল বিন্দু হয়, তাহলে মূল বিন্দু হতে যেখানে আমরা যে বস্তুটিকে যে নিক্ষেপ করছি, দেখো এই যে আমার হাতে যে মার্কারটি আছে এটিকে যদি এভাবে নিক্ষেপ করা হয়, অর্থাৎ এই মার্কারটিকে দেখো আমি কিভাবে নিক্ষেপ করছি, এইভাবে যদি নিক্ষেপ করি, তাহলে এই যে বস্তুটি এভাবে পতিত হলো, এই পতিত বস্তুটি এখানে প্রাস হিসাবে বিবেচিত হবে। তুমি লক্ষ্য করে দেখবা যে অনুভূমিকের সাথে তির্যকভাবে আমি বস্তুটিকে শূন্যে নিক্ষেপ করছিলাম, ঠিক বস্তুটি যেভাবে আসছিল এটা হলো বস্তুর গতিপথ। তো এই বস্তুটিকে আমরা প্রাস বলছি। এর এক্সাম্পল হিসেবে বলা যায় যে তির্যকভাবে নিক্ষিপ্ত ঢিল বা তির্যকভাবে নিক্ষিপ্ত কামানের গোলা ইত্যাদি, এদেরকে আমরা প্রাস বলে থাকি। এরকম একটি প্রাসের ক্ষেত্রে বা এরকম একটি গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা প্রাসের গতি নিয়ে আলোচনা করব। তো এই প্রাসের গতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা কতগুলো সংজ্ঞা শিখব। সে হলো প্রাসকে মনে করো ও বিন্দু হতে নিক্ষেপ করা হয়েছে। প্রাসকে প্রসঙ্গ কাঠামোর যে বিন্দু হতে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। এই নিক্ষেপণ বিন্দু অর্থাৎ ও বিন্দু হতে নিক্ষিপ্ত প্রাসটিকে যে বেগে নিক্ষেপ করা হয় সেটি হলো নিক্ষেপণ বেগ। এখানে নিক্ষেপ করা হয়েছে V0 বেগে। এখানে V0 হলো প্রাসের নিক্ষেপণ বেগ এবং যে কোণে অনুভূমিকের সাথে যে কোণে প্রাসটিকে নিক্ষেপ করা হয়েছে সেটি হলো নিক্ষেপণ কোণ, অর্থাৎ θ0 হলো এখানে নিক্ষেপণ কোণ। নিক্ষিপ্ত এই প্রাসটির এই বেগটিকে যে নিক্ষেপণ বেগ অর্থাৎ আদি বেগ, সেই আদি বেগকে আমরা দুইটি উপাংশে বিভাজিত করেছি, যার একটি উপাংশ হলো V0, এর একটি উপাংশ হলো V0 cos θ0 আর একটি উপাংশ হলো V0 sin θ0। V0 cos θ0 এই উপাংশটি এক্স অক্ষ বরাবর অর্থাৎ ভূমির সমান্তরালে ক্রিয়া করে প্রাসকে সামনের দিকে অগ্রসর করে এবং V0 sin θ0 এই উপাংশটি প্রাসকে উপরের দিকে অগ্রসর করে অর্থাৎ উপরে নিয়ে যায়। অর্থাৎ একটা বস্তুকে আমরা যখন নিক্ষেপ করব তখন এই বস্তুটি একই সাথে সামনের দিকে যাবে এবং উপরের দিকে উঠতে থাকবে, এরকম করে উঠবে, আবার এক সময় নিচে নামবে। এবার এই গতিপথ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রাস যে গতিপথ অনুসরণ করে চলে, আমরা প্রাসকে নিক্ষেপ করার পরে দেখা যাবে যে প্রাস এই পথ অনুসরণ করে চলছে। এরকম প্রাসের যে চলরেখ, প্রাস যে গতিপথ অনুসরণ করে চলে তাকে বলা হয় প্রক্ষেপণ। তাহলে প্রক্ষেপণটা হলো এরকম একটি গতিপথ বা একে বলা হয় সঞ্চার পথ। আমরা এই সঞ্চার পথ নিয়ে আজকে আলোচনা করব। আমরা ধরে নিয়েছি যে এই প্রাসটিকে আমরা নিক্ষেপ করার পর টি সময় পরে সে পি বিন্দুতে অবস্থান করছে। এই টি সময় পরে প্রাসটি যখন পি বিন্দুতে অবস্থান করবে, এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরা হয়েছে এক্স ওয়াই। এই এক্স অক্ষের দিকে প্রাসটি এক্স দূরত্ব অতিক্রম করে টি সময় এবং ওয়াই অক্ষের দিকে সে দূরত্ব অতিক্রম করে উলম্ব দূরত্ব ওয়াই। এখন এই যে নিক্ষেপণ বেগের দুটি উপাংশ, তার মধ্যে একটি V0 cos θ0 যা প্রাসকে এক্স অক্ষের দিকে টি সময় এক্স দূরত্ব অতিক্রম করায় এবং ওয়াই অক্ষের দিকে এই V0 sin θ0 বেগের প্রভাবে সে উলম্ব দূরত্ব ওয়াই অতিক্রম করে। এখন প্রাসের এক্স অক্ষ বরাবর আমরা যখন শূন্যে নিক্ষিপ্ত প্রাসের কথা আলোচনা করি তখন এক্স অক্ষ বরাবর তার ত্বরণ হয় শূন্য, অর্থাৎ AX = 0। প্রাসের উপর এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ক্রিয়া করে না। এখন আমরা জানি যে প্রকৃতিতে যে অভিকর্ষ ত্বরণ আছে সেই অভিকর্ষ ত্বরণের দিক হলো উলম্ব বরাবর নিচের দিকে, অর্থাৎ প্রাসের এই V0 sin θ0 অর্থাৎ প্রাসের নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশের উপর এই জি ত্বরণ প্রাসের বেগের বিপরীতে ক্রিয়া করে, অর্থাৎ নিচের দিকে ক্রিয়া করে। এখন আমরা যদি টি সময় প্রাসের যে অনুভূমিক দূরত্ব এক্স নির্ণয় করি, সেই এক্স = যেহেতু টি সময় পরে সে এই এক্স দূরত্ব অতিক্রম করছে, x আমরা এখানে দেখব যে x হবে এখানে এক্স অক্ষ বরাবর যে বেগ আছে V0 cos θ0 এবং এই দূরত্বটা অতিক্রম করলো টি সময়ে। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই সেহেতু এক্স অক্ষ বরাবর প্রাস সমবেগে টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে, যার মান x = V0 cos θ0 × t। আর এখান থেকে আমরা টি নির্ণয় করতে পারি t = x / V0 cos θ0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা এই টি সময়ে প্রাস যে উলম্ব দূরত্ব অর্থাৎ ওয়াই অতিক্রম করে তার মান নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ ওয়াই, এই ওয়াই = আমরা লিখব ওয়াই অক্ষ বরাবর যে প্রাসের নিক্ষেপণ বেগ, এখানে নিক্ষেপণ বেগের যে উপাংশ সেটা হলো V0 sin θ0। তাহলে আদি বেগকে আমরা V0
সাইন থিটা নট হিসেবে কল্পনা করছি এবং এর সাথে টি মাইনাস, যেহেতু জি সমতরণে জি মন্দনে চলছে, তো মাইনাস হাফ জি টি স্কোয়ার আমরা এইভাবে লিখব। অর্থাৎ এটা হলো টি সময়ে প্রাসের উলম্ব দূরত্ব ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার 1 নং সমীকরণ হতে প্রাপ্ত এই যে টি এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিতে পারি। 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, টি এর মান হলো এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, টি এর মান হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট তারপর স্কোয়ার। তো আমরা এটাকে একটু বিশ্লেষণ করব সামনে। ওয়াই ইকুয়াল টু ভি নট, এগুলো চলে যাবে সাইন থিটা নট ডিভাইডেড বাই কস থিটা নট ইন্টু এক্স মাইনাস এখানে জি ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা নট স্কোয়ার, আর সাথে আছে এখানকার এক্স স্কোয়ার। বা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা নট বাই কস থিটা নট ট্যান থিটা নট এক্স মাইনাস জি ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা নট স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই সমীকরণে আমরা দুটি অংশকে ধ্রুব রাশি ধরতে পারি। এখানে থিটা নট ভি নট জি 2 সবই ধ্রুব রাশি, কারণ আমরা যে বেগে নিক্ষেপ করি সেই নিক্ষেপণ বেগটা ধ্রুব থাকে। নিক্ষেপণ বেগের যে বেগে নিক্ষেপ করছিলাম সেই বেগের কিন্তু পরিবর্তন হয় না, বেগটা নিক্ষেপণ বেগটা কনস্ট্যান্ট থাকে। জি অভিকর্ষ ত্বরণ এটা কনস্ট্যান্ট থাকে। নিক্ষেপণ কোণ, যে কোনো নিক্ষেপ করা হয় সেই কোণটাও ধ্রুবরাশি এবং 2 ধ্রুবরাশি। এগুলো ধ্রুবরাশি হওয়ার কারণে যেহেতু থিটা নট ধ্রুবরাশি, সেহেতু আমরা এখানে লিখতে পারি যে ট্যান থিটা নট ইকুয়াল টু বি, এবং এই ধ্রুবরাশিটি আমাদের ধরে নেওয়া, এটা ধ্রুবক, এবং জি ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা নট স্কোয়ার ইকুয়াল টু সি, এটাও ধ্রুবক। এই ধ্রুবরাশির মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। সমীকরণটি টি সময়ে পি বিন্দুর যে দুটি স্থানাঙ্ক এক্স এবং ওয়াই তাদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। একই সাথে এটি প্যারাবোলার সমীকরণ। সুতরাং এই যে সমীকরণটি, এটি যেহেতু প্যারাবোলার সমীকরণ, আবার যেহেতু এটি টি সময়ে পি বিন্দুস্থ দুটি স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্দেশকারী সমীকরণ, সুতরাং এটি প্রাসের চলরেখার সমীকরণ। আর যেহেতু এটা পরাবৃত্তের সমীকরণ বা প্যারাবোলা, সুতরাং প্রাসের চলরেখাও প্যারাবোলা বা পরাবৃত্ত। ওকে, তো এবারে আমরা এই প্রাসের চলরেখ বা এর প্রক্ষেপণটা আমরা পেয়েছি যে এটি পরাবৃত্ত, কিন্তু আমরা টি সময় পরে পি বিন্দুতে প্রাসের বেগ কীরকম হবে তা নির্ণয় করব। আমরা দেখছি যে টি সময় পরে প্রাসের বেগ নির্ণয়ের ক্ষেত্রে পি বিন্দুতে বেগের দুটি উপাংশ থাকে। পি বিন্দুতে ভি এক্স, অর্থাৎ টি সময় পরে প্রাসের বেগের অনুভূমিক উপাংশ এক্স অক্ষ বরাবর ত্বরণ ছিল না, অর্থাৎ 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর প্রাসের যে বেগের উপাংশ ভি নট কস থিটা নট, এর কোনো পরিবর্তন নাই। সুতরাং এখানে হবে ভি নট কস থিটা নট ধ্রুবরাশি, এবং বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। যেহেতু ওয়াই অক্ষ বরাবর সে জি এর বিপরীতে চলছে, অর্থাৎ আদিবেগ ভি নট সাইন থিটা নটের দিক হলো উপরের দিকে আর জি এর দিক হলো নিচের দিকে, এই জন্য ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি লিখেছি আমরা। এবার যদি এটাকে ভেক্টর রূপে লিখি আমরা, তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু ভি এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই ক্যাপ, এবং প্লাস ভি ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হলো জে ক্যাপ। তাহলে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। জাস্ট আমরা মান বসিয়ে দিলে এখানে পাবো ভি ভেক্টর ইকুয়াল টু ভি নট কস থিটা নট আই ক্যাপ প্লাস ভি নট
সাইন থিটা নট মাইনাস জিটি জে ক্যাপ। আমরা এই সমীকরণটি একটু বিশ্লেষণ করব। এখানে দেখা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর যে ভি ভেক্টরের যে উপাংশ সেটা ভি নট কস থিটা নট, এখানে কোনো টি নাই, অর্থাৎ প্রাসের যে কোনো মুহূর্তের বেগ এটা কিন্তু এক্স অক্ষ বরাবর যে বেগের যে উপাংশটি আছে সেটি সময়ের উপর নির্ভর করে না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না। কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে বেগের যে উপাংশ ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি এটা টি এর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণ থাকার কারণে, ক্রিয়া করার কারণে বেগের এই উপাংশটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রাসের বেগটি কিন্তু সমবেগ নয়, অর্থাৎ উলম্ব উপাংশের পরিবর্তনের কারণে প্রাসের বেগটি অসমবেগ হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এই প্রাসের বেগের দিক যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি একটু এখানে দেখব যে প্রাসের যে কোনো সময়ের যে বেগটা ভি ভেক্টর, একে যখন আমরা এভাবে উপাংশে বিভাজিত করছি তখন এই দিকে আমরা দিয়েছি হলো ভি ভেক্টর, এই কোণটা হলো যদি থিটা হয়, ভি ভেক্টরের দিক অর্থাৎ অনুভূমিক অক্ষের সাথে যদি সে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এক্স অক্ষ বরাবর পি বিন্দুতে যে বেগের যে উপাংশ সেটা হবে ভি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভি ভেক্টরের উপাংশ হবে ভি ওয়াই। তো এই ভি ওয়াই উপাংশটিকে আমরা এদিকে যদি লিখি ভি ওয়াই, তাহলে দেখতেছি যে এটা এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এই ত্রিভুজ হতে আমরা পাই ট্যান থিটা ইকুয়াল টু ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। তোমরা একটা কাজ করবে যে ট্যান থিটা যেটা ভি ওয়াই পেয়েছিলে যে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, এখান থেকে তুমি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স তারপরে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট নির্ণয় করতে পারবে। এভাবে আমরা যে কোনো মুহূর্তে প্রাসের বেগের দিক নির্ণয় করতে পারবো। এবারে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়, এই সময়টা আমরা নির্ণয় করতে চাই। একটা প্রাস এ বিন্দুতে অর্থাৎ সে সর্বোচ্চ উচ্চতায় যদি ওঠে তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় নির্ণয় করতে চাচ্ছি আমরা। তো এ বিন্দুতে বা সর্বোচ্চ উচ্চতায় ম্যাক্সিমাম হাইটে এই প্রাসটার এক্স অক্ষ বরাবর বেগের কিন্তু কোনো পরিবর্তন নাই, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ ভি নট কস থিটা নট ঠিকই থাকবে, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যখন আসবে তখন তার বেগের যে উলম্ব উপাংশটি কমতে থাকবে, 0 থেকে শুরু করে এ পর্যন্ত কমতে কমতে এ বিন্দুতে এসে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই ইকুয়াল টু 0 হবে। কিন্তু আমরা জানি কি, আমরা জানি ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো ভি ওয়াই এর মান 0 ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, বা জিটি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, অর্থাৎ টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তো যেহেতু এখানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আর টি এখানে হলো যে কোনো সময় বোঝায়, তো এটাকে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়কে আমরা একটু আলাদা করে দেখাই, টি এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তোমরা পড়বে এটা হলো প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, টি এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এবার আমরা বিচরণকাল নির্ণয় করতে চাই। একটা প্রাসকে নিক্ষেপের পর সে যখন সর্বাধিক উচ্চতায় ওঠে, সর্বাধিক উচ্চতায় ও থেকে এ বিন্দুতে উঠতে তার যে সময় লাগে, আবার ভূমির যে বিন্দুতে পতিত হয় সেটা পতন বিন্দু, অর্থাৎ ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে আবার সর্বোচ্চ উচ্চতা হতে পতন বিন্দুতে নামতেও তার কিন্তু একই সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিচরণকাল বলতে আমরা বুঝি যে ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস পুনরায় ভূমিতে ফিরে আসতে তার যে সময়ের প্রয়োজন হয় তাকে বলা হয় বিচরণকাল। বিচরণকালকে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি। তো টি ইকুয়াল টু এই যে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টিএইচ, আবার সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে পতনের সময় এটাও টিএইচ, অর্থাৎ 2টিএইচ হবে, অর্থাৎ 2 ইন্টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি হবে বিচরণকাল, প্রাসের বিচরণকালের সমীকরণ। আমরা প্রাসের বিচরণকালের সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা নির্ণয় করব হলো প্রাসের সর্বোচ্চ উচ্চতা। প্রাসের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সমীকরণ জানি ভি ওয়াই স্কোয়ার
ইকুয়াল টু ভি নট ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার মাইনাস 2gh। তো সর্বোচ্চ উচ্চতা এ বিন্দুতে যদি আমরা ধরে নিই, তাহলে এই উচ্চতাটাকে যদি আমরা ক্যাপিটাল এইচ বিবেচনা করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগের কিন্তু উলম্ব উপাংশটা 0 ছিল, শুধু অনুভূমিক উপাংশটা থাকে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কিন্তু একমাত্রিক হয়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হয়, ওয়াই অক্ষ বরাবর বেগের কোনো উপাংশ থাকে না। এর মধ্যে তোমাদের একটু বলে নিই যে এই যে কোনো বিন্দুতে জি এর দিক কিন্তু এ বিন্দু হতে সোজা কোন দিকে, নিচের দিকে। তাহলে এ বিন্দু হতে অভিকর্ষ ত্বরণের দিক নিচের দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর যে এই বিন্দুতে বেগ সেটা হলো ভূমি বরাবর। সুতরাং সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ এবং অভিকর্ষ ত্বরণের বা ত্বরণের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। অনেক সময় এমসিকিউ আসে, তোমরা সেই হিসাবে দেখে নেবে। এবার কিন্তু আমরা নির্ণয় করতেছিলাম যে এই এ বিন্দুর ভূমি হতে উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা নির্ণয় করতেছিলাম। আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা যদি ভি ওয়াইটাকে আমরা যদি 0 বসিয়ে দিই, তাহলে ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার মাইনাস 2gh। তো 2gh-কে বামে নিয়ে আসলে 2gh ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার, এরকম একটি সমীকরণ পাবো আমরা। অর্থাৎ এইচ ইকুয়াল টু তুমি পাবে ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এই যে আমরা পেয়ে গেলাম এইচ। এখন আমরা যদি এই এইচ উচ্চতা বলি, তাহলে এটা কিন্তু যে কোনো উচ্চতা। তাহলে যে কোনো উচ্চতা না লিখে আমরা যদি সর্বাধিক উচ্চতাকে লিখে থাকি, তাহলে সর্বাধিক উচ্চতাকে আমরা একটা আলাদা একটা সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি, সেটা ক্যাপিটাল এইচ। তো এই সর্বাধিক উচ্চতাকে যখন আমি প্রকাশ করছি, এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এটি সর্বাধিক উচ্চতার রাশিমালা। প্রাসের অনুভূমিক পাল্লা যদি বলা হয়, যে প্রাসের অনুভূমিক পাল্লা বলতে আমরা কি বুঝি, যে প্রসঙ্গ সমতল হতে নিক্ষেপের পর পুনরায় প্রাসটি যখন প্রসঙ্গ সমতলে ফিরে আসে, তখন এই প্রাসটি নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দু, অর্থাৎ প্রসঙ্গ সমতলে সর্বাধিক যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তার অনুভূমিক পাল্লা। এর মধ্যে একটু বলে দিই যে প্রসঙ্গ সমতল হলো প্রাসকে যে বিন্দু হতে নিক্ষেপ করা হয় সেটি নিক্ষেপণ বিন্দু, এবং নিক্ষেপণ বিন্দুগামী অনুভূমিক যে সমতল সেটাকে বলা হয় প্রসঙ্গ সমতল। এখানে প্রসঙ্গ সমতল হলো আমার যে মেঝে আছে, মেঝের সমান্তরালে এখানে যদি একটা তল কল্পনা করা হয় সেটি হলো প্রসঙ্গ সমতল। এবার অনুভূমিক পাল্লার ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে একটা প্রাসকে ভূমি হতে নিক্ষেপ করেছি, আবার ভূমিতেই পতিত হয়েছে, তাহলে ও থেকে পি বিন্দুর এই যে অনুভূমিক দূরত্বটি এটি হবে পাল্লা। সেক্ষেত্রে এই ওপি দূরত্বটি হবে এক্স অক্ষ বরাবর দূরত্ব। এক্স অক্ষ বরাবর দূরত্ব এক্স ইকুয়াল টু আমরা সূত্র জানি ভি নট কস থিটা নট ইন্টু টি। এবার আমরা দেখব যখন পাল্লা নির্ণয় করব তখন এক্স এর মান হবে রেঞ্জ বা পাল্লার সমান, আর এই যে ও থেকে পি বিন্দুতে যেতে যে সময় লাগে তাকে বলা হবে বিচরণকাল, অর্থাৎ সেক্ষেত্রে সময় হবে বিচরণকাল ক্যাপিটাল টি এর সমান। অর্থাৎ আমরা পাচ্ছি আর ইকুয়াল টু এক্স এর মান আমরা বসিয়ে দিয়েছি আর এখানে ভি নট কস থিটা নট আর টি এর মান আমরা ক্যাপিটাল টি বসিয়ে দিলাম। অর্থাৎ আর ইকুয়াল টু ভি নট কস থিটা নট, টি এর মান হলো 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার 2 সাইন থিটা নট কস থিটা নট ডিভাইডেড বাই জি। তো এই যে 2 সাইন থিটা নট কস থিটা নট, এটা ত্রিকোণমিতির সূত্রানুসারে লেখা যায় যে সাইন 2 থিটা নট, অর্থাৎ আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এটা হলো প্রাসের পাল্লার রাশিমালা। এই পাল্লা আর এর মান যদি নিক্ষেপণ বেগ ধ্রুব রাখি আমরা, অভিকর্ষ স্থান ভূমি হতে সামান্য উচ্চতায় জি এর মান যদি ধ্রুব হয়, তাহলে আর এর মান নির্ভর করে সাইন 2 থিটা নটের উপর। তাহলে সাইন 2 থিটা নট এর ম্যাক্স মান হলো ম্যাক্স ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন 2 থিটা নট ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তো 2 থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব কোনো প্রাসকে যদি আমরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে থাকি, তাহলে এই প্রাসের পাল্লা হয় সর্বোচ্চ, এবং সেক্ষেত্রে আর ম্যাক্স আমরা পাবো ভি নট স্কোয়ার সাইন 90, অর্থাৎ 2 ইন্টু 45, এই জন্য আমরা লিখছি 90 ডিভাইডেড বাই জি, বা আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। এটি হলো প্রাসের সর্বোচ্চ পাল্লার মান।
সর্বোচ্চ পাল্লা মান আমরা নির্ণয় করলাম। আরও অনেক কিছু তোমার এই প্রাসের ক্ষেত্রে জানতে পারবে। এর মধ্যে একটু বলে নিই, আমরা প্রাসের যে গতি অর্থাৎ এটি দ্বিমাত্রিক। প্রাসকে আমরা নিক্ষেপ করার পরে যদি আমরা প্রাসের যে গতিপথটা বিবেচনা করি, অর্থাৎ প্রাস যে পথ অনুসরণ করে চলে সেই পথটি কিন্তু উলম্ব সমতলে থাকে। নিক্ষেপ করা হয় যে তল থেকে, তাকে প্রসঙ্গ সমতল বলি। এটা কিন্তু অনুভূমিকের সমান্তরাল তল হয়, প্রসঙ্গ তল। আর উলম্ব তলে এর গতি থাকে, আর এর ত্বরণটা থাকে হলো একমাত্রিক, আর এর বেগ দ্বিমাত্রিক। তবে সর্বোচ্চতায় প্রাসের বেগ হয় একমাত্রিক। আমরা পরে ক্লাসে হয়তো আরও অনেক বেশি জানতে পারবো। তোমরা জুম ক্লাসের মধ্যে অনেক কিছু জানতে পারবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা অধ্যায়ের প্রাস এই অংশ সম্পর্কে। আমরা গতিবিদ্যা অধ্যায়ে প্রাসের এই অংশে প্রথমেই প্রাসের সংজ্ঞায় আসছি, যে প্রাস হলো এমন একটি বস্তু যে বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয় এবং বাধাহীন পথে যেটি চলে। অর্থাৎ সংজ্ঞায় আমরা যখন বলি যে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রাস, যা বাধাহীন পথে চলে বলে আমরা কল্পনা করে নিই। ঠিক এরকম একটি বস্তু যদি আমরা একে অর্থাৎ এই যে অনুভূমিক যে অক্ষটি আছে, এটাকে যদি আমরা অনুভূমিক অক্ষ বোর্ডের যে নিচের অংশটি আছে সেই অংশটিকে আমরা এই যে এইভাবের যে অংশটি আছে এটিকে আমরা অনুভূমিক অক্ষ হিসেবে কল্পনা করি। এটাকে যদি উলম্ব অক্ষ হিসেবে কল্পনা করি, এই অংশটা যদি মূল বিন্দু হয়, তাহলে মূল বিন্দু হতে যেখানে আমরা যে বস্তুটিকে যে নিক্ষেপ করছি, দেখো এই যে আমার হাতে যে মার্কারটি আছে এটিকে যদি এভাবে নিক্ষেপ করা হয়, অর্থাৎ এই মার্কারটিকে দেখো আমি কিভাবে নিক্ষেপ করছি, এভাবে যদি নিক্ষেপ করি, তাহলে এই যে বস্তুটি এভাবে পতিত হলো, এই পতিত বস্তুটি এখানে প্রাস হিসাবে বিবেচিত হবে। তুমি লক্ষ্য করে দেখবা যে অনুভূমিকের সাথে তির্যকভাবে আমি বস্তুটিকে শূন্যে নিক্ষেপ করছিলাম, ঠিক বস্তুটি যেভাবে আসছিল এটা হলো বস্তুর গতিপথ। তো এই বস্তুটিকে আমরা প্রাস বলছি। এর এক্সাম্পল হিসেবে বলা যায় যে তির্যকভাবে নিক্ষিপ্ত ঢিল বা তির্যকভাবে নিক্ষিপ্ত কামানের গোলা ইত্যাদি, এদেরকে আমরা প্রাস বলে থাকি। এরকম একটি প্রাসের ক্ষেত্রে বা এরকম একটি গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা প্রাসের গতি নিয়ে আলোচনা করব। তো এই প্রাসের গতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা কতগুলো সংজ্ঞা শিখব। সে হলো প্রাসকে মনে করো ও বিন্দু হতে নিক্ষেপ করা হয়েছে। প্রাসকে প্রসঙ্গ কাঠামোর যে বিন্দু হতে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। এই নিক্ষেপণ বিন্দু অর্থাৎ ও বিন্দু হতে নিক্ষিপ্ত প্রাসটিকে যে বেগে নিক্ষেপ করা হয় সেটি হলো নিক্ষেপণ বেগ। এখানে নিক্ষেপ করা হয়েছে ভি0 বেগে। এখানে ভি0 হলো প্রাসের নিক্ষেপণ বেগ, এবং যে কোণে অনুভূমিকের সাথে যে কোণে প্রাসটিকে নিক্ষেপ করা হয়েছে সেটি হলো নিক্ষেপণ কোণ, অর্থাৎ θ0 হলো এখানে নিক্ষেপণ কোণ। নিক্ষিপ্ত এই প্রাসটির এই বেগটিকে যে নিক্ষেপণ বেগ অর্থাৎ আদিবেগ, সেই আদিবেগকে আমরা দুইটি উপাংশে বিভাজিত করেছি, যার একটি উপাংশ হলো ভি0, এর একটি উপাংশ হলো ভি0 cos θ0 আর একটি উপাংশ হলো ভি0 sin θ0। ভি0 cos θ0 এই উপাংশটি এক্স অক্ষ বরাবর অর্থাৎ ভূমির সমান্তরালে ক্রিয়া করে প্রাসকে সামনের দিকে অগ্রসর করে, এবং ভি0 sin θ0 এই উপাংশটি প্রাসকে উপরের দিকে অগ্রসর করে অর্থাৎ উপরে নিয়ে যায়। অর্থাৎ একটা বস্তুকে আমরা যখন নিক্ষেপ করব তখন এই বস্তুটি একই সাথে সামনের দিকে যাবে এবং উপরের দিকে উঠতে থাকবে, এরকম করে উঠবে, আবার এক সময় নিচে নামবে। এবার এই গতিপথ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রাস যে গতিপথ অনুসরণ করে চলে, আমরা প্রাসকে নিক্ষেপ করার পরে দেখা যাবে যে প্রাস এই পথ অনুসরণ করে চলছে। এরকম প্রাসের যে চলরেখ, প্রাস যে গতিপথ অনুসরণ করে চলে তাকে বলা হয় প্রক্ষেপণ। তাহলে প্রক্ষেপণটা হলো এরকম একটি গতিপথ বা একে বলা হয় সঞ্চার পথ। আমরা এই সঞ্চার পথ নিয়ে আজকে আলোচনা করব। আমরা ধরে নিয়েছি যে এই প্রাসটিকে আমরা নিক্ষেপ করার পর টি সময় পরে সে পি বিন্দুতে অবস্থান করছে। এই টি সময় পরে প্রাসটি যখন পি বিন্দুতে অবস্থান করবে, এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরা হয়েছে এক্স ওয়াই। এই এক্স অক্ষের দিকে প্রাসটি এক্স দূরত্ব অতিক্রম করে টি সময়, এবং ওয়াই অক্ষের দিকে সে দূরত্ব অতিক্রম করে উলম্ব দূরত্ব ওয়াই। এখন এই যে নিক্ষেপণ বেগের দুটি উপাংশ, তার মধ্যে একটি ভি0 cos θ0 যা প্রাসকে এক্স অক্ষের দিকে টি সময় এক্স দূরত্ব অতিক্রম করায়, এবং ওয়াই অক্ষের দিকে এই ভি0 sin θ0 বেগের প্রভাবে সে উলম্ব দূরত্ব ওয়াই অতিক্রম করে। এখন প্রাসের এক্স অক্ষ বরাবর আমরা যখন শূন্যে নিক্ষিপ্ত প্রাসের কথা আলোচনা করি তখন এক্স অক্ষ বরাবর তার ত্বরণ হয় শূন্য, অর্থাৎ এ এক্স ইকুয়াল টু 0। প্রাসের উপর এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ক্রিয়া করে না। এখন আমরা জানি যে প্রকৃতিতে যে অভিকর্ষ ত্বরণ আছে সেই অভিকর্ষ ত্বরণের দিক হলো উলম্ব বরাবর নিচের দিকে, অর্থাৎ প্রাসের এই ভি0 sin θ0 অর্থাৎ প্রাসের নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশের উপর এই জি ত্বরণ প্রাসের বেগের বিপরীতে ক্রিয়া করে, অর্থাৎ নিচের দিকে ক্রিয়া করে। এখন আমরা যদি টি সময় প্রাসের যে অনুভূমিক দূরত্ব এক্স নির্ণয় করি, সেই এক্স ইকুয়াল টু, যেহেতু টি সময় পরে সে এই এক্স দূরত্ব অতিক্রম করছে, টি এক্স ইকুয়াল টু আমরা এখানে দেখব যে এক্স ইকুয়াল টু হবে এখানে
এক্স অক্ষ বরাবর যে বেগ আছে ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট, এবং এই দূরত্বটা অতিক্রম করলো টি সময়ে। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, সেহেতু এক্স অক্ষ বরাবর প্রাস সমবেগে টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে, যার মান এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি। আর এখান থেকে আমরা টি নির্ণয় করতে পারি, টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা এই টি সময়ে প্রাস যে উলম্ব দূরত্ব অর্থাৎ ওয়াই অতিক্রম করে তার মান নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ ওয়াই, এই ওয়াই ইকুয়াল টু আমরা লিখব ওয়াই অক্ষ বরাবর যে প্রাসের নিক্ষেপণ বেগ, এখানে নিক্ষেপণ বেগের যে উপাংশ সেটা হলো ভি নট সাইন থিটা নট। তাহলে আদি বেগকে আমরা ভি নট সাইন থিটা নট হিসেবে কল্পনা করছি, এবং এর সাথে টি মাইনাস, যেহেতু জি সমতরণে জি মন্দনে চলছে, তো মাইনাস হাফ জি টি স্কোয়ার আমরা এইভাবে লিখব। অর্থাৎ এটা হলো টি সময়ে প্রাসের উলম্ব দূরত্ব ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার 1 নং সমীকরণ হতে প্রাপ্ত এই যে টি এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিতে পারি। 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, টি এর মান হলো এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, টি এর মান হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট তারপর স্কোয়ার। তো আমরা এটাকে একটু বিশ্লেষণ করব সামনে। ওয়াই ইকুয়াল টু ভি নট, এগুলো চলে যাবে সাইন থিটা নট ডিভাইডেড বাই কস থিটা নট ইন্টু এক্স মাইনাস এখানে জি ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা নট স্কোয়ার, আর সাথে আছে এখানকার এক্স স্কোয়ার। বা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা নট বাই কস থিটা নট ট্যান থিটা নট এক্স মাইনাস জি ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা নট স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই সমীকরণে আমরা দুটি অংশকে ধ্রুব রাশি ধরতে পারি। এখানে থিটা নট ভি নট জি 2 সবই ধ্রুব রাশি, কারণ আমরা যে বেগে নিক্ষেপ করি সেই নিক্ষেপণ বেগটা ধ্রুব থাকে। নিক্ষেপণ বেগের যে বেগে নিক্ষেপ করছিলাম সেই বেগের কিন্তু পরিবর্তন হয় না, নিক্ষেপণ বেগটা কনস্ট্যান্ট থাকে। জি অভিকর্ষ ত্বরণ এটা কনস্ট্যান্ট থাকে। নিক্ষেপণ কোণ, যে কোণে নিক্ষেপ করা হয় সেই কোণটাও ধ্রুবরাশি, এবং 2 ধ্রুবরাশি। এগুলো ধ্রুবরাশি হওয়ার কারণে যেহেতু থিটা নট ধ্রুবরাশি, সেহেতু আমরা এখানে লিখতে পারি যে ট্যান থিটা নট ইকুয়াল টু বি, এবং এই ধ্রুবরাশিটি আমাদের ধরে নেওয়া, এটা ধ্রুবক, এবং জি ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা নট স্কোয়ার ইকুয়াল টু সি, এটাও ধ্রুবক। এই ধ্রুবরাশির মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। সমীকরণটি টি সময়ে পি বিন্দুর যে দুটি স্থানাঙ্ক এক্স এবং ওয়াই তাদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। একই সাথে এটি প্যারাবোলার সমীকরণ। সুতরাং এই যে সমীকরণটি, এটি যেহেতু প্যারাবোলার সমীকরণ, আবার যেহেতু এটি টি সময়ে পি বিন্দুস্থ দুটি স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্দেশকারী সমীকরণ, সুতরাং এটি প্রাসের চলরেখার সমীকরণ। আর যেহেতু এটা পরাবৃত্তের সমীকরণ বা প্যারাবোলা, সুতরাং প্রাসের চলরেখাও প্যারাবোলা বা পরাবৃত্ত। ওকে, তো এবারে আমরা এই প্রাসের চলরেখ বা এর প্রক্ষেপণটা আমরা পেয়েছি যে এটি পরাবৃত্ত, কিন্তু আমরা টি সময় পরে পি বিন্দুতে প্রাসের বেগ কীরকম হবে তা নির্ণয় করব। আমরা দেখছি যে টি সময় পরে প্রাসের বেগ নির্ণয়ের ক্ষেত্রে পি বিন্দুতে বেগের দুটি উপাংশ থাকে। পি বিন্দুতে ভি এক্স, অর্থাৎ টি সময় পরে প্রাসের বেগের অনুভূমিক উপাংশ এক্স অক্ষ বরাবর ত্বরণ ছিল না, অর্থাৎ 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর প্রাসের যে বেগের উপাংশ ভি নট কস থিটা নট এর কোনো পরিবর্তন নাই। সুতরাং এখানে হবে ভি নট কস থিটা নট ধ্রুবরাশি, এবং বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই
ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। যেহেতু ওয়াই অক্ষ বরাবর সে জি এর বিপরীতে চলছে, অর্থাৎ আদিবেগ ভি নট সাইন থিটা নটের দিক হলো উপরের দিকে আর জি এর দিক হলো নিচের দিকে, এই জন্য ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি লিখেছি আমরা। এবার যদি এটাকে ভেক্টর রূপে লিখি আমরা, তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু ভি এক্স, এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই ক্যাপ, এবং প্লাস ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হলো জে ক্যাপ। তাহলে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। জাস্ট আমরা মান বসিয়ে দিলে এখানে পাবো ভি ভেক্টর ইকুয়াল টু ভি নট কস থিটা নট আই ক্যাপ প্লাস ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি জে ক্যাপ। আমরা এই সমীকরণটি একটু বিশ্লেষণ করব। এখানে দেখা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর যে ভি ভেক্টরের যে উপাংশ সেটা ভি নট কস থিটা নট, এখানে কোনো টি নাই, অর্থাৎ প্রাসের যে কোনো মুহূর্তের বেগ, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর যে বেগের যে উপাংশটি আছে সেটি সময়ের উপর নির্ভর করে না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না। কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে বেগের যে উপাংশ ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটা টি এর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণ থাকার কারণে, ক্রিয়া করার কারণে বেগের এই উপাংশটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রাসের বেগটি কিন্তু সমবেগ নয়, অর্থাৎ উলম্ব উপাংশের পরিবর্তনের কারণে প্রাসের বেগটি অসমবেগ হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এই প্রাসের বেগের দিক যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি একটু এখানে দেখব যে প্রাসের যে কোনো সময়ের যে বেগটা ভি ভেক্টর, একে যখন আমরা এভাবে উপাংশে বিভাজিত করছি, তখন এই দিকে আমরা দিয়েছি হলো ভি ভেক্টর, এই কোণটা হলো যদি থিটা হয়, ভি ভেক্টরের দিক অর্থাৎ অনুভূমিক অক্ষের সাথে যদি সে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষ বরাবর পি বিন্দুতে যে বেগের যে উপাংশ সেটা হবে ভি এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর ভি ভেক্টরের উপাংশ হবে ভি ওয়াই। তো এই ভি ওয়াই উপাংশটিকে আমরা এদিকে যদি লিখি ভি ওয়াই, তাহলে দেখতেছি যে এটা এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এই ত্রিভুজ হতে আমরা পাই ট্যান থিটা ইকুয়াল টু ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। তোমরা একটা কাজ করবে যে ট্যান থিটা যেটা ভি ওয়াই পেয়েছিলে যে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, এখান থেকে তুমি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স তারপরে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট নির্ণয় করতে পারবে। এভাবে আমরা যে কোনো মুহূর্তে প্রাসের বেগের দিক নির্ণয় করতে পারবো। এবারে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়, এই সময়টা আমরা নির্ণয় করতে চাই। একটা প্রাস এ বিন্দুতে, অর্থাৎ সে সর্বোচ্চ উচ্চতায় যদি ওঠে, তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় নির্ণয় করতে চাচ্ছি আমরা। তো এ বিন্দুতে বা সর্বোচ্চ উচ্চতায় ম্যাক্সিমাম হাইটে এই প্রাসটার এক্স অক্ষ বরাবর বেগের কিন্তু কোনো পরিবর্তন নাই, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ ভি নট কস থিটা নট ঠিকই থাকবে, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যখন আসবে তখন তার বেগের যে উলম্ব উপাংশটি কমতে থাকবে, 0 থেকে শুরু করে এ পর্যন্ত কমতে কমতে এ বিন্দুতে এসে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই ইকুয়াল টু 0 হবে। কিন্তু আমরা জানি কি, আমরা জানি ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো ভি ওয়াই এর মান 0 ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, বা জিটি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, অর্থাৎ টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তো যেহেতু এখানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আর টি এখানে হলো যে কোনো সময় বোঝায়, তো এটাকে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়কে আমরা একটু আলাদা করে দেখাই, টি এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তোমরা পড়বে এটা হলো প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, টি এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এবার আমরা বিচরণকাল নির্ণয় করতে চাই। একটা প্রাসকে নিক্ষেপের পর সে যখন সর্বাধিক উচ্চতায় ওঠে, সর্বাধিক উচ্চতায় ও থেকে এ বিন্দুতে উঠতে তার যে সময় লাগে,
আবার ভূমির যে বিন্দুতে পতিত হয় সেটা পতন বিন্দু, অর্থাৎ ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে আবার সর্বোচ্চ উচ্চতা হতে পতন বিন্দুতে নামতেও তার কিন্তু একই সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিচরণকাল বলতে আমরা বুঝি যে ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস পুনরায় ভূমিতে ফিরে আসতে তার যে সময়ের প্রয়োজন হয় তাকে বলা হয় বিচরণকাল। বিচরণকালকে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি। তো টি ইকুয়াল টু এই যে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টিএইচ, আবার সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে পতনের সময় এটাও টিএইচ, অর্থাৎ 2TH হবে, অর্থাৎ 2 ইন্টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি হবে বিচরণকাল, প্রাসের বিচরণকালের সমীকরণ। আমরা প্রাসের বিচরণকালের সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা নির্ণয় করব হলো প্রাসের সর্বোচ্চ উচ্চতা। প্রাসের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সমীকরণ জানি ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি নট ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার মাইনাস 2GH। তো সর্বোচ্চ উচ্চতা এ বিন্দুতে যদি আমরা ধরে নিই, তাহলে এই উচ্চতাটাকে যদি আমরা ক্যাপিটাল এইচ বিবেচনা করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগের কিন্তু উলম্ব উপাংশটা 0 ছিল, শুধু অনুভূমিক উপাংশটা থাকে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কিন্তু একমাত্রিক হয়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হয়, ওয়াই অক্ষ বরাবর বেগের কোনো উপাংশ থাকে না। এর মধ্যে তোমাদের একটু বলে নিই যে এই যে কোনো বিন্দুতে জি এর দিক কিন্তু এ বিন্দু হতে সোজা কোন দিকে, নিচের দিকে। তাহলে এ বিন্দু হতে অভিকর্ষ স্তরণের দিক নিচের দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর যে এই বিন্দুতে বেগ সেটা হলো ভূমি বরাবর। সুতরাং সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ এবং অভিকর্ষ স্তরণের বা ত্বরণের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। অনেক সময় এমসিকিউ আসে, তোমরা সেই হিসাবে দেখে নেবে। এবার কিন্তু আমরা নির্ণয় করতেছিলাম যে এই এ বিন্দুর ভূমি হতে উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা নির্ণয় করতেছিলাম। আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা যদি ভি ওয়াইটাকে আমরা যদি 0 বসিয়ে দিই, তাহলে ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার মাইনাস 2GH। তো 2GH-কে বামে নিয়ে আসলে 2GH ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার, এরকম একটি সমীকরণ পাবো আমরা। অর্থাৎ এইচ ইকুয়াল টু তুমি পাবে ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2G। এই যে আমরা পেয়ে গেলাম এইচ। এখন আমরা যদি এই এইচ উচ্চতা বলি, তাহলে এটা কিন্তু যে কোনো উচ্চতা। তাহলে যে কোনো উচ্চতা না লিখে আমরা যদি সর্বাধিক উচ্চতাকে লিখে থাকি, তাহলে সর্বাধিক উচ্চতাকে আমরা একটা আলাদা একটা সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি, সেটা ক্যাপিটাল এইচ। তো এই সর্বাধিক উচ্চতাকে যখন আমি প্রকাশ করছি, এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2G, এটি সর্বাধিক উচ্চতার রাশিমালা। প্রাসের অনুভূমিক পাল্লা যদি বলা হয়, যে প্রাসের অনুভূমিক পাল্লা বলতে আমরা কি বুঝি, যে প্রসঙ্গ সমতল হতে নিক্ষেপের পর পুনরায় প্রাসটি যখন প্রসঙ্গ সমতলে ফিরে আসে, তখন এই প্রাসটি নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দু, অর্থাৎ প্রসঙ্গ সমতলে সর্বাধিক যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তার অনুভূমিক পাল্লা। এর মধ্যে একটু বলে দিই যে প্রসঙ্গ সমতল হলো প্রাসকে যে বিন্দু হতে নিক্ষেপ করা হয় সেটি নিক্ষেপণ বিন্দু, এবং নিক্ষেপণ বিন্দুগামী অনুভূমিক যে সমতল সেটাকে বলা হয় প্রসঙ্গ সমতল। এখানে প্রসঙ্গ সমতল হলো আমার যে মেঝে আছে, মেঝের সমান্তরালে এখানে যদি একটা তল কল্পনা করা হয় সেটি হলো প্রসঙ্গ সমতল। এবার অনুভূমিক পাল্লার ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে একটা প্রাসকে ভূমি হতে নিক্ষেপ করেছি, আবার ভূমিতেই পতিত হয়েছে, তাহলে ও থেকে পি বিন্দুর এই যে অনুভূমিক দূরত্বটি এটি হবে পাল্লা। সেক্ষেত্রে এই ওপি দূরত্বটি হবে এক্স অক্ষ বরাবর দূরত্ব। এক্স অক্ষ বরাবর দূরত্ব এক্স ইকুয়াল টু আমরা সূত্র জানি ভি নট কস থিটা নট ইন্টু টি। এবার আমরা দেখব যখন পাল্লা নির্ণয় করব তখন এক্স এর মান হবে রেঞ্জ বা পাল্লার সমান, আর এই যে ও থেকে পি বিন্দুতে যেতে যে সময় লাগে তাকে বলা হবে বিচরণকাল, অর্থাৎ সেক্ষেত্রে সময় হবে বিচরণকাল ক্যাপিটাল টি এর সমান। অর্থাৎ আমরা পাচ্ছি আর ইকুয়াল টু এক্স এর মান আমরা বসিয়ে দিয়েছি আর এখানে ভি নট কস থিটা নট আর টি এর মান আমরা ক্যাপিটাল টি বসিয়ে দিলাম। অর্থাৎ আর ইকুয়াল টু ভি নট কস থিটা নট, টি এর মান হলো 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার 2 সাইন থিটা নট কস থিটা নট ডিভাইডেড বাই জি। তো এই যে 2 সাইন থিটা নট কস থিটা নট, এটা ত্রিকোণমিতির সূত্রানুসারে লেখা যায় যে সাইন 2 থিটা নট, অর্থাৎ আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এটা হলো প্রাসের পাল্লার রাশিমালা। এই পাল্লা আর এর মান যদি নিক্ষেপণ বেগ ধ্রুব রাখি আমরা, অভিকর্ষ স্থান ভূমি হতে সামান্য উচ্চতায় জি এর মান যদি ধ্রুব হয়, তাহলে আর এর মান নির্ভর করে সাইন 2 থিটা নটের উপর। তাহলে সাইন 2 থিটা নট এর ম্যাক্স মান হলো ম্যাক্স ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন 2 থিটা নট
ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তো 2 থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব কোনো প্রাসকে যদি আমরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে থাকি তাহলে এই প্রাসের পাল্লা হয় সর্বোচ্চ, এবং সেক্ষেত্রে আর ম্যাক্স আমরা পাবো ভি নট স্কোয়ার সাইন 90 অর্থাৎ 2 ইন্টু 45, এই জন্য আমরা লিখছি 90 ডিভাইডেড বাই জি, বা আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। এটি হলো প্রাসের সর্বোচ্চ পাল্লার মান। সর্বোচ্চ পাল্লা মান আমরা নির্ণয় করলাম। আরও অনেক কিছু তোমার এই প্রাসের ক্ষেত্রে জানতে পারবে। এর মধ্যে একটু বলে নিই, আমরা প্রাসের যে গতি অর্থাৎ এটি দ্বিমাত্রিক। প্রাসকে আমরা নিক্ষেপ করার পরে যদি আমরা প্রাসের যে গতিপথটা বিবেচনা করি, অর্থাৎ প্রাস যে পথ অনুসরণ করে চলে সেই পথটি কিন্তু উলম্ব সমতলে থাকে। নিক্ষেপ করা হয় যে তল থেকে তাকে প্রসঙ্গ সমতল বলি। এটা কিন্তু অনুভূমিকের সমান্তরাল তল হয়, প্রসঙ্গ তল। আর উলম্ব তলে এর গতি থাকে, আর এর ত্বরণটা থাকে হলো একমাত্রিক, আর এর বেগ দ্বিমাত্রিক। তবে সর্বোচ্চতায় প্রাসের বেগ হয় একমাত্রিক। আমরা পরে ক্লাসে হয়তো আরও অনেক বেশি জানতে পারবো। তোমরা জুম ক্লাসের মধ্যে অনেক কিছু জানতে পারবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।